আমার ছোট দেওর আমাকে রোজ বলতো যে আমি তোমাকে গল্প শোনাবো। আমিও বাচ্চা ভেবে তার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। সে ছোট ছিল, কিন্তু আশ্চর্য, এর কথা তো এটা ছিল, পরের দিন আমার শাশুড়ি আমায় মারতো এই বলে যে তুমি আমার বেচারা ছেলের ফায়দা ওঠাচ্ছ। আমি অনেক অবাক হতাম যে সে তো শুধু আমাকে গল্প শোনাতো। এক রাতে আমি ঘুমানোর নাটক করছিলাম আর গল্প শুনিনি। সবেমাত্র 10 মিনিট হয়েছিল আর তখনই আমার হুঁশ উড়ে যায়। আমার নাম নিধি। আমি একটি শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আমার বাবা ইউনিভার্সিটিতে ফিজিক্সের প্রফেসর ছিল আর আমার মা অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা ছিল। আমরা দুই বোন ছিলাম। আমি বড় ছিলাম আর আমার ছোট বোনের নাম ছিল ইন্দু। আমি ইউনিভার্সিটির ছাত্রী ছিলাম আর আমি রোজ আমার বাবার সাথে ইউনিভার্সিটি যেতাম আসতাম। ইন্দুও কলেজে পড়তো আর আমাদের কোনো ভাই ছিল না। তারপরও আমার বাবা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ করতো না আর কখনো এটাও বলতো না যে মেয়েরা পরিবারের জন্য বোঝা হয়। আশেপাশে প্রতিবেশী আত্মীয়রা সব সময় আমাদের নিয়ে ঠাট্টা করত। আমার বাবাকে তো কাকারা বলেই দিয়েছিল যে দ্বিতীয় বিয়ে করতে, ছেলের জন্য। মেয়েরা তো পরই হয়, যখন তারা অন্য ঘরে চলে যাবে তখন তো তুমি একলা হয়ে যাবে। তার থেকে ভালো এখন থেকেই শেষ বয়সের সম্বল খোঁজা শুরু করে দাও। কিন্তু বাবা কখনো তাদের কথা শুনতো না আর আমাদেরকেই সব থেকে বেশি প্রাধান্য দিত সব সময়। আমাদের বাবা পৃথিবীর সব থেকে ভালো বাবা ছিল। সে আমাদের কখনো কিছুর কমতি অনুভব করতে দেয়নি। বংশে কোনো মেয়ের 12 ক্লাসের পর আর পড়ার অনুমতি ছিল না, কিন্তু আমার বাবা বংশের কথা মানেনি আর আমাকে আর বোনকে পড়াশোনা শেখায়। সেই জন্য বংশের কেউ আমাদের পছন্দ করতো না। সবাই ভাবতো পড়াশোনা করে আমরা হয়তো অসভ্যতা করছি, তাই বংশে আমাদের নামে যে যা পারতো তাই ভাবতো। কিন্তু আমাদের তাতে কিচ্ছু যায় আসতো না, কারণ বাবা আমাদের বিশ্বাস করিয়েছিল যে আমরা অনেক ভালো। কারোর কথা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমাদের বাবা আমাদের সাথে ছিল। আমাদের ছোট্ট বাড়িটা একদম স্বর্গের মতো খুশিতে, আনন্দে আর শান্তিতে ভরপুর ছিল। কিন্তু তার মধ্যেই হঠাৎ আমাদের শান্তিতে লোকের নজর লেগে যায়। আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছিল আর পায়ের তলা থেকে মাটি সরে গেছিল এত বড় দুঃখের কথা শুনে। এত বড় দুঃখ আমি আমার জীবনে কখনো দেখিনি, যত বড় দুঃখ আমরা পেয়েছিলাম। আমি তো বাবার আদরে বড় হওয়া খুব নরম মনের মেয়ে ছিলাম, আর এত বড় দুঃখ সামলাতে সামলাতে আমরা অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম। আমাদের বাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া একটা ঝড়ে আমাদের সব কিছু নষ্ট হয়ে যায়। এক ঝড়ে আমাদের সমস্ত খুশি সুখ উড়িয়ে নিয়ে চলে যায়। বাবা প্রত্যেক দিনের মতো এই দিনও গাড়ি নিয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়েছিল। আবহাওয়া খারাপ থাকার জন্য মা আমাকে যেতে বারণ করেছিল। আমি ছুটি নিয়েছিলাম বলে ইন্দুও ছুটি নিয়ে নেয়। দুজন বোন মিলে খুব মজা করব ভেবেছিলাম। বাবা যাওয়ার খুব বেশি হলে 1 ঘন্টা হবে। একটা ফোন আসে আর যে খবরটা আমি শুনতে পাই সেটা শুনে আমার হুঁশ উড়ে যায়। এটা একটা এমন সময় ছিল যখন আমার আকাশ থেকে সমস্ত রং হারিয়ে গেল। মা আর ইন্দু আমাকে জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে, কিন্তু আমি তখনও একটা ঘোরের মধ্যে ছিলাম। আমি নিজেকেই সামলাতে পারছিলাম না। তাহলে যখন ইন্দু আর মা এই খবরটা শুনবে তখন আমি তাদেরকে কি করে সামলাবো? আমার সাহস হচ্ছিল না তাদেরকে খবরটা বলার। আমি অনেক সাহস নিয়ে ইন্দু আর মাকে বলি যে বাবার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে আর বাবার অবস্থা খুব খারাপ, সে হাসপাতালে ভর্তি আছে। যখন মা আর ইন্দু এই খবরটা শুনলো তখন তাদের অবস্থা আমার থেকেও খারাপ হয়ে গেল। আমি পরিবারের বড় মেয়ে ছিলাম, তাই নিজের চোখের জল মুছে নিজের মনকে অনেক শক্ত করে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। একটা ট্যাক্সি ডেকে ইন্দু, মা আর আমি মিলে হাসপাতালের দিকে রওনা দিলাম। আমাদের তিনজনেরই হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়েছিল আর আমার অনেক ভয় লাগছিল এটা ভেবে যে না জানি বাবা কী রকম আছে, ঠিক আছে কি না। কারণ বাবার ফোন থেকে যিনি ফোন করে বাবার অ্যাক্সিডেন্টের কথা জানিয়েছিলেন তিনি এটাও বলেছিলেন যে বাবার অবস্থা ভীষণ আশঙ্কাজনক। আমরা যখন হাসপাতালে পৌঁছাই তখন বাবা আইসিইউতে ছিল।
ডাক্তার বলেন যে বাবার অনেক চোট লেগেছে, আর সব থেকে বেশি চোট পেয়েছে কোমরের হাড়ে আর ডান পায়ে, যার জন্য সে আর কোনো দিন হাঁটাচলা করতে পারবে না। 2 দিন পর বাবার যখন জ্ঞান আসে, তখন সে তার এই অবস্থার কথা শুনে এতটাই ভেঙে পড়ে যে সে চুপচাপ থাকতে শুরু করে। আমরা কথা বললেও বাবা কোনো কথা বলতো না। ডাক্তার বলেন বাবাকে বাড়িতে নিয়ে যাওয়া বেশি ভালো হবে, সেখানে সে অনেক বেশি খুশি আর ভালো পরিবেশ পাবে। আমরা বাবাকে বাড়িতে নিয়ে আসি। বাবার এই রকম অবস্থার জন্য তার চাকরিও শেষ হয়ে যায়, আর যে টাকা জমেছিল সেই টাকা বাবার পিছনে খরচ হয়ে যায়। এখন ঘরের খরচ চালাতে খুব অসুবিধা হচ্ছিল। মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিল, তার মাইনেও কম ছিল, যা দিয়ে ঘর চালানো, আমার ইউনিভার্সিটির খরচা, ইন্দুর কলেজের খরচা চালানো, বাবার ওষুধ, এই সব করা অসম্ভব ছিল। বাড়ির বড় মেয়ে হওয়ার কারণে সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়ে সংসারের খরচা চালানোর জন্য আমি একটা রেস্টুরেন্টে কাজ করা শুরু করি। আমার ডিগ্রি কমপ্লিট হওয়ার এখনও 4 মাস বাকি ছিল। আমি ইউনিভার্সিটি যাওয়া ছেড়ে দিয়ে একটা প্রাইভেট কলেজে লেকচারারের চাকরি করতে শুরু করে দিই। সকালে কলেজে যেতাম আর তারপর রেস্টুরেন্টে রাত্রে ফিরে মাত্র 2 ঘন্টা পড়তাম, যাতে পরীক্ষা ভালো করে দিতে পারি আর ভালো নাম্বার নিয়ে ডিগ্রি অর্জন করতে পারি। রাতে আমি রেস্টুরেন্ট থেকেই খাবার নিয়ে চলে আসতাম, যাতে খরচা কমে। তাছাড়া রেস্টুরেন্টে অনেক ভালো খাবার হতো, যেগুলো বেঁচে গেলে ম্যানেজার প্যাক করে সমস্ত চাকরদের দিয়ে দিত। আমাদের ম্যানেজার অনেক ভালো মানুষ ছিলেন। আমাদের ঘরের অবস্থা আগের থেকে একটু ভালো হচ্ছিল। ইন্দুও টিউশন ক্লাস জয়েন করে নিয়েছিল। বাবাও অনেক সাহসী ছিল। আমরা সবাই মিলেও বাবার মুখোমুখি হতে পারবো না। আর সমস্ত আত্মীয়রা তো আগে থেকেই আমাদের পছন্দ করতো না। এখন তারা আমাদের দেখতেও আসতো না যে আমরা বেঁচে আছি না মরে গেছি। আমাদের ব্যাপারে কারোর তেমন মাথা ব্যথা ছিল না। বাবা যখন ঠিক ছিল, তখন কোনো না কোনো আত্মীয় ঠিক চলেই আসতো আমরা ভালো আছি কিনা জানতে আর কান্নাকাটি করে বাবার পকেট খালি করতে। কিন্তু যখন থেকে বাবা বিছানা শয্যা হয়েছে, তখন থেকে কেউ আমাদের বাড়িতে আর আসে না। কারণ এখন আর এই আত্মীয়দের দেওয়ার মতো আমাদের কিছুই ছিল না। তারা এই ভেবে আসে না যদি আমরা কোনো সাহায্য চাই তাদের কাছে। কিছুদিন পর আর পরীক্ষা শেষ হয় আর আমি ডিগ্রি পেয়ে যাই। আমি বড় বড় কোম্পানিতে চাকরির জন্য খোঁজ খবর শুরু করে দিই। কিন্তু এত ভালো রেজাল্ট করার পরও আমি কোনো চাকরি পাচ্ছিলাম না। ইন্টারভিউ দিতে দিতে 2 মাস চলে যাওয়ার পরও আমি কোনো চাকরি পাচ্ছিলাম না। ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য ভালো রেজাল্টের পাশাপাশি স্টাইলিশ হওয়াও ভীষণ দরকার। আমি তো প্রথম থেকেই অনেক সাধাসিধে ছিলাম। তারপর বাবার এই রকম অবস্থা হওয়ার পর সংসারের দায়িত্ব সামলাতে সামলাতে আমার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। ইন্দু আমাকে সবসময় বলতো ইন্টারভিউ দিতে যাওয়ার সময় লিপস্টিক লাগিয়ে যেতে, কিন্তু মূর্খের মতো আমি এটাই ভাবতাম যে চাকরি আমি আমার সৌন্দর্যের জন্য না, আমার গুণের জন্য পাবো, যেটা আমি পাচ্ছিলাম না। যখন আমি চাকরির জন্য অনেক চেষ্টা করার পরেও চাকরি পাচ্ছিলাম না, তখন মা আমাকে চাকরি করতে বারণ করে দেয় আর আমার বিয়ের ব্যাপারে ভাবনা চিন্তা করতে শুরু করে দেয়। আমার বিয়ে ছোটবেলা থেকেই বড় বাবার ছেলের সাথে ঠিক হয়েছিল। বড় বাবার ছেলের নাম রশিদ ছিল, আর সে আগের মাসেই কোটা থেকে পড়াশোনা করে ফিরেছে। সে এমবিএ করে এসেছিল, তাও আবার কোটা থেকে। সে একটা বড় কোম্পানিতে চাকরি পেয়ে যায়। কোটা থেকে পড়াশোনা করে ফিরে সে অনেকবার বাবাকে দেখতে আমাদের বাড়ি এসেছিল। আমারও তাকে দেখে অনেক ভালো মানুষ মনে হয়েছিল। মাও চাইতো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ে দিয়ে দিতে, কারণ আত্মীয়রাও তাদের মেয়েদের জন্য রশিদের মতো ছেলে চাইতো। মা সবসময় চিন্তায় থাকতো এই বিষয় নিয়ে যে রশিদ বংশের অন্য কোনো মেয়েকে না পছন্দ করে নেয়, কারণ আমাদের বংশের মেয়েরা একে অপরের থেকে সুন্দরী ছিল, আর আমার থেকে তো সুন্দরী ছিলই। আমি তো নিজেই নিজের এমন অবস্থা করে রেখেছিলাম যে একবার যদি আমায় কেউ দেখে তো দ্বিতীয়বার আর আমার দিকে ফিরে তাকাবে না। আমিও রশিদকে পছন্দ করতাম। ছোটবেলা থেকেই সে আমার হবু বর ছিল। আমি জানতাম যে তার সাথেই আমার বিয়ে হবে, কারণ বিয়েটা আমার দাদু ঠিক করেছিলেন। সেই জন্য তার প্রতি আমার মনে ভালোবাসা ছিল। কিন্তু একদিন সব আশা ভেঙে গেল। ভাগ্য আবারও আমার সাথে ছলনা করে আমার সব স্বপ্ন শেষ করে দিল।
মা অনেক দিন পর্যন্ত বড় বাবা আর বড় মায়ের আসার অপেক্ষা করতে থাকে যে তারা এসে বিয়ের ব্যাপারে কথা বলবে, যেটা অনেক বছর আগে বলা হয়েছিল। কিন্তু অনেক অপেক্ষা করার পরও বড় বাবা আর বড় মায়ের দিক থেকে কোনো খবর পাওয়া যায় না। তার কিছুদিন পর শোনা যায় যে বড় মা রশিদের জন্য মেয়ে খুঁজছে। এটা শুনে আমার অনেক দুঃখ হয়েছিল। আমি নিজের চোখের জল মুছে মন থেকে অনেক শক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু মায়ের অনেক অস্বস্তি হচ্ছিল, আর বাবা শোনার পরও তারও খারাপ লেগেছিল। বড় বাবা নিজেই বলেছিল বাবাকে যে সে তার ছেলের বিয়ে আমার সাথে দেবে। সেজন্য রশিদ যখন কোটাতে পড়তে যাচ্ছিল তখন বাবাও পয়সা দিয়েছিল, কারণ বাবাকে বলা হয়েছিল যে সে তো তোমার জামাই, পয়সা দিয়ে দাও। সে ভালোভাবে পড়াশোনা করলে ভালো চাকরি পাবে, আর ভালো চাকরি পেলে আমিও খুশিতেই থাকব। বাবা আমার জন্য রশিদকে নিজের পয়সা দিয়ে দিয়েছিল। কিন্তু এখন বড় বাবা আর বড় মা বদলে গেছে। এখন তার ছেলে ভালো চাকরি পেয়ে গেছে, তাই সবাইকে নিজের পায়ের তলার যোগ্য বলেও মনে করছে না। আমি মা বাবাকে বলি যে এই ব্যাপারটা এখানেই ছেড়ে দাও। যদি আমার আর রশিদের বিয়ে না হয় তো এটা এমন কোনো ব্যাপার না। ভগবান নিশ্চয়ই আমার জন্য কাউকে না কাউকে ঠিক তৈরি করে রেখেছেন। কিন্তু তারা আমার মা বাবা ছিল। এত তাড়াতাড়ি তারা এই ব্যাপারটাকে ভুলতেও পারছিল না, আর শান্তিও পাচ্ছিল না। পরের দিন যখন আমি কলেজে পড়াতে চলে যাই তখন তারা ইন্দুকে সাথে নিয়ে বড় বাবার বাড়িতে চলে যায়। কলেজের পরে আমি হোটেল চলে যেতাম, সেই জন্য আমি রাতে বাড়ি ফিরতাম। যখনই আমি বাড়ি ফিরতাম মা বাবার ঘরের আলো জ্বলতো, কারণ তারা জেগে থাকতো। তারপর ইন্দু আর মা আমার সাথে বসে আমার নিয়ে আসা খাবার খেত, আর বাবাকে আগে থেকেই খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেওয়া হতো। বাবা ঘুমিয়ে পড়তো। কিন্তু আজ বাবা মায়ের ঘরের আলো বন্ধ ছিল, আর দরজাও বন্ধ ছিল। ঘরে অদ্ভুত এক নিস্তব্ধতা ছড়িয়েছিল। আমি হোটেল থেকে নিয়ে আসা খাবার রান্নাঘরে রেখে ঘরে গিয়ে দেখলাম ইন্দু খুব চিন্তিত ছিল। আমাকে দেখে সে চমকে গেল। তার চোখে জল ছিল। সে সঙ্গে সঙ্গে রুমাল দিয়ে চোখের জল মুছে নিল, আর আমাকে জলের গ্লাস দিল। আমি জল খেয়ে তাকে নিজের পাশে বসিয়ে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। তখন সে কিছু না বলে কথাটা এড়িয়ে গেল। কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে কিছু একটা নিশ্চয়ই হয়েছে, না তো অন্যদিন ইন্দু আমার সামনে হাসতে হাসতে আসে। সে আমাকে বলে যে সে মা বাবার সাথে আজ বড় বাবার বাড়িতে গিয়েছিল। মা ভেবেছিল সে যদি নিজে গিয়ে বড় বাবা আর বড় মায়ের সাথে কথা বলে তাহলে তারা নিশ্চয়ই মেনে নেবে। কিন্তু বড় মা মা বাবাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এত অপমানিত হওয়ার পরে বাবার শরীর আরও খারাপ হয়ে যায়। বাবা মা যখন বাড়ি থেকে বেরোচ্ছিল তখন রশিদ ফিরছিল। তখন সে বাবাকে হাসপাতালে নিয়ে যায়, আর সে নিজেই বাড়িতে পৌঁছে দেয়। মা অনেক ঘাবড়ে গিয়েছিল, ওই জন্য রাতে কিছু না খেয়েই শুয়ে পড়েছে। এইসব কথা শুনে আমার খিদে তো আমি ভুলেই গিয়েছিলাম। সব থেকে বেশি কষ্ট নিজের লোকেরাই দেয়, আর আমাদের নিজেদের লোকেরাই তো এমন করছিল। রশিদের ব্যাপারে আমার আর কোনো আগ্রহ ছিল না। আমার বড় মা তো ছিল একজন অসভ্য মহিলা, যার জন্য আমার মনে ঘৃণা ছাড়া আর কিচ্ছু ছিল না। আমি হেসে ইন্দুকে সামলে নিয়ে কাপড় বদলে রান্নাঘর থেকে খাবার নিয়ে এলাম, আর দুজনে বসে খেয়ে নিলাম। আমি নিজের জন্য আমার কাছের মানুষদের কষ্ট দিতে চাইনি। সকালে আমি কলেজ থেকে ছুটি নিই, কারণ আজ আমার একটা ইন্টারভিউ ছিল, আর আমি বিশ্বাসী ছিলাম যে আজ আমি চাকরিটা পেয়েই যাব। আমি যেখানে ইন্টারভিউ দিতে গেছিলাম সেখানে আরও 50 জন মেয়ে ছিল, যাদের দেখে আমার আশা ভেঙে যায়। কিন্তু যখন আমার এই অফিসের বসের সাথে দেখা হয় তখন আমি কিছুটা শান্তি পাই, কারণ বস অনেক হাসি খুশি মেজাজের ভালো মানুষ ছিলেন, আর আমার বয়সীই ছিলেন। কিন্তু আমি অবাক হই এটা ভেবে যে এই বয়সে এত বড় কোম্পানির মালিক তিনি হয়ে গেছেন কি করে। সে আমাকে বেশ কিছু প্রশ্ন করে। প্রথম দেখে তাকে অনেক ভালো মানুষ বলেই মনে হয়েছিল। আমি চাকরিটা পেয়ে যাই, আর আমার স্যালারিও অনেক ভালো ছিল। আমি মিষ্টি নিয়ে বাড়িতে ফিরে দেখি সেখানে আগে থেকেই রশিদ উপস্থিত ছিল। সে বাবাকে দেখতে এসেছিল। সে আমাকে নমস্কার জানায়, কিন্তু তাকে দেখে আমার আজ অনেক রাগ হয়। আমি তার কথার কোনো উত্তর না দিয়েই ঘরে চলে আসি। কিছুক্ষণ পর সে চলে যাওয়ার পরে মা আমার কাছে আসে আর বলে রশিদ পয়সা ফেরত দিতে এসেছিল, যেটা কোটা যাওয়ার সময় বাবা তাকে দিয়েছিল।
আজ মা অনেক খুশি ছিল, কারণ রশিদ কথা দিয়ে গেছে সে তার বাবা মাকে বুঝিয়ে খুব তাড়াতাড়ি আমার জন্য সম্বন্ধ নিয়ে আসবে। আর এটাও বলেছিল তার বাবা মা যাই বলুক না কেন সে শুধু আমাকেই বিয়ে করবে, কারণ সে আমাকে পছন্দ করে। মা তার কথা শুনে অনেক খুশি হয়ে গিয়েছিল, কিন্তু আমার না রশিদ আর না রশিদের কথায় কোনো আগ্রহ ছিল। আমি মাকে আমার চাকরির কথা বলি আর মিষ্টি খাওয়াই, কিন্তু আমার মা আমার চাকরি পাওয়ার থেকেও বেশি রশিদের আশাতে খুশি ছিল। আমি মায়ের কথাতে অতটা গুরুত্ব দিইনি, কারণ আমি জানতাম রশিদ আর আমার কখনো বিয়ে হবে না। পরের দিন আমি অফিস যাই আর মন দিয়ে নিজের কাজ করা শুরু করি। অফিসের পরিবেশ অনেক ভালো ছিল, সবাই বন্ধুর মতো কথা বলতো। কিছুদিনের মধ্যে আমি ভালোভাবে অফিসের পরিবেশের সাথে মানিয়ে নিই, কিন্তু তখনও রশিদ নিজের বাবা মাকে বুঝিয়ে উঠতে পারেনি। আমি ভালোবাসার কথা ভেবে তার জন্য অপেক্ষা করতে থাকি। এরকমভাবে 2 মাস কেটে যায় আর ইন্দুর জন্য সম্বন্ধ আসতে থাকে। ছেলেটা ইন্দুর সাথেই পড়াশোনা করত আর বাবা মায়ের একমাত্র সন্তান ছিল, ভালো চাকরিও করে। আর সবচেয়ে বড় কথা, তারা একে অপরকে পছন্দ করত। বাবা মা চাইতো যে সবার আগে আমার বিয়ে দিতে, কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় বলে আমি ইন্দুর বিয়ে আগে দেওয়ার জন্য বাবা মাকে রাজি করিয়ে নিই। আমি ইন্দুর বিয়ে অনেক ধুমধাম করে দিয়েছিলাম। ইন্দুর বিয়ের কিছু মাস পর হঠাৎই অদ্ভুত এক ঘটনা ঘটে, এতটাই অদ্ভুত যে আমি কোনো দিন ভাবতে পারিনি। আমার বস প্রিন্স আমাকে প্রপোজ করে দেয়। সে আমাকে ভালোবাসে আর আমাকে নাকি বিয়ে করতে চায়। আমাকে কখনো না কখনো তো বিয়ে করতেই হবে, তাই আমি এই ব্যাপারে মায়ের সাথে কথা বলি। মাও রশিদের ব্যাপারে অনেকটা উদাস হয়ে গেছিল, সেই জন্য মাও রাজি হয়ে যায়। আর প্রিন্স তার ভাই আর বৌদিকে নিয়ে আমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসে। প্রিন্সের আরও 3 ভাই ছিল যারা বিবাহিত ছিল। প্রিন্স সবচেয়ে ছোট ছিল। প্রিন্সের বৌদিকে দেখে খুব একটা খুশি বলে মনে হচ্ছিল না, হয়তো প্রিন্স জোর করে তাকে নিয়ে এসছে। প্রিন্স আমাকে ভালোবাসে, এটাই আমার জন্য যথেষ্ট ছিল। প্রথম দিনই বিয়ের দিন ঠিক হয়ে যায় আর প্রিন্সের বৌদি আমাকে আশীর্বাদের আংটি পরিয়ে চলে যায়। রশিদ এই কথা শুনে আমাদের বাড়ি এসে আমার সাথে কথা বলতে চায়, কিন্তু আমি তার সাথে কোনো কথা বলতে চাইনি, কারণ আমি তার জন্য অনেক অপেক্ষা করেছি, কিন্তু সে তার বাবা মাকে রাজি করাতে পারেনি। আমার বিয়ে প্রিন্সের সাথে অনেক ধুমধাম করে হয়। প্রিন্স অনেক খুশি ছিল আর নিজের জন্য প্রিন্সের চোখে এত ভালোবাসা দেখে আমি অনেক খুশি হয়ে যাই। ভাগ্য আমার সমস্ত চিন্তা জীবন থেকে দূর করে দিয়েছিল আর আমি প্রিন্সের সাথে অনেক সুখে সংসার করছিলাম। আমি আর প্রিন্স একে অপরকে পেয়ে অনেক খুশি ছিলাম, কিন্তু খুশির দিনের মেয়াদ অনেক কম হয়। খুশি আসে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, আর আমার জীবনে খুশি বেশি দিন টেকে না। আর এইবারও এমনটাই হয়েছিল। খুশি এসে আবারও চলে গেল আর আমি কিচ্ছু করতে পারলাম না। আমার জীবনে এমন দুঃখ নেমে আসে যা আমার প্রাণ বের করে দেয়। প্রিন্স অনেক খুশি ছিল যে সে ব্যবসার অনেক বড় প্রপোজাল পেয়েছে, যার জন্য তার কোম্পানি আরও উন্নতির শিখরে পৌঁছাতে পারে। কিন্তু হঠাৎই সেই খুশি দুঃখে পাল্টে যায়। হঠাৎ প্রিন্সের কোম্পানিতে আগুন লেগে যায়। সমস্ত চাকরদের আগুন থেকে বাঁচাতে বাঁচাতে প্রিন্সের গায়ে আগুন লেগে যায় আর আমার প্রিন্স আগুনে জ্বলে মরে যায়। আমার তো জীবনটাই উলটপালট হয়ে যায়। জীবনের কাছের মানুষ আমার কাছ থেকে দূরে চলে গেছিল। সেই স্বামী আমাকে এত ভালোবাসতো, সেই আমার থেকে দূরে চলে গেল আর আমি কিচ্ছু করতে পারলাম না। আমি চেয়েও তার জীবন বাঁচাতে পারিনি। প্রিন্সের মৃত্যুর একদিনও হয়নি, এর মধ্যে তার ভাই আর বৌদি নিজের আসল রূপ দেখাতে শুরু করে দেয়। আমাকে ওই বাড়িতে একদিনও থাকতে দেয়নি। আমার মা বাবাকে ডেকে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। প্রিন্সের পুরো কোম্পানি চলে গেছিল, তাও প্রিন্সের স্মৃতি ছাড়া আমার কাছে আর কিছুই ছিল না। আমি খালি হাতে মা বাবার কাছে ফিরে এসেছিলাম। অনেক দিন পর্যন্ত একটা ঘোরের মধ্যে থাকার পর আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছিল ইন্দু আর তার ছোট্ট বাচ্চাটার জন্য। এই ঘটনার পর রাশি তো আমার সাথে দেখা করতে আসতো। বাবা মা অনেক জোর করার পরও সে বিয়ে করেনি, কারণ সে আমাকে ভালোবাসতো আর সে অন্য কাউকে পছন্দ করতো না। আমার এখন আর ভালোবাসা আর ভালো কথা কোনোটাতেই সেরকম আগ্রহ ছিল না।
কিন্তু মা চাইতো আমার আবার সংসার হোক। মা আমায় সবসময় বোঝাতো যে জীবনে পুরুষেরও দরকার আছে। আমি আস্তে আস্তে রাজি হয়ে যাই। আর এখন রাশিদ ও তার মা বাবাকে রাজি করিয়ে নিয়েছিল। হয়তো তারা বাধ্য ছিল রাশিদের জেদের জন্য। তারা আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে আসে। এটা আমার সৌভাগ্য ছিল যে আমার প্রথম স্বামী আমাকে অনেক ভালোবাসতো, আর আমার দ্বিতীয় স্বামীও আমাকে অনেক ভালোবাসে। আমার কথায় বিয়ের আয়োজন খুব সাধারণভাবে করা হয়েছিল, নয়তো বড় মা আর রাশিদ অনেক ধুমধাম করে বিয়ে করতে চেয়েছিল। অবশেষে আমার বিয়ে রাশিদের সাথে হয়েই গেল। আমার কখনো কখনো মনে হতো আমরা একে অপরের জন্য তৈরি হইনি, কিন্তু জুটি আর ভাগ্য তো বিধাতা তৈরি করে। আমাদেরও সেখান থেকেই তৈরি হয়ে এসেছিল। আমি বউ হয়ে রাশিদের বাড়িতে যাই। রাশিদ ছাড়া কেউ আমার সাথে ভালো ব্যবহার করতো না। বড় বাবা আর বড় মা তো আমার সাথে কথা বলাও পছন্দ করতো না। আর বৌদি তো কথায় কথায় আমাকে কথা শোনাতো। আর বড় মা তো আমাকে কালো জাদু করা মেয়ে নামে ডাকতো, যে তার ভালো ছেলেকে আমি ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছি। রাশিদের একটা 13 বছরের ভাই ছিল, যার সাথে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সে আগেও কোনো কোনো সময় আমাদের বাড়িতে যেত স্কুলের কোনো সমস্যার সমাধান করতে। আর এখন তো আমি তাদের বাড়িতেই চলে এসেছি। সে বেশিরভাগ সময় আমার কাছে চলে আসতো। কিন্তু এটা বড় মা একদম পছন্দ করতো না। আমি এটাই বুঝতে পারতাম না যে আমার সাথে বড় মায়ের কী এমন শত্রুতা আছে। তাকে তো রাশিদের বিয়ে দিতেই হতো, সেটা আমার সাথে হয়েছে, এতে ভুলের কি আছে? বড় মায়ের উপর আমার অনেক রাগ হতো, কিন্তু রাশিদের কথা ভেবে আমি সব মেনে নিতাম, কারণ সে আমার অনেক খেয়ালই রাখতো। পাশাপাশি সে আমাকে সব সময় আড়াল করতো সমস্ত খারাপ জিনিসের থেকে। না জানি আমার দেওয়ারের মাথায় গল্প শোনানোর ভূত কী করে চেপে বসলো। কিছুদিনের জন্য রাশিদ কোটা গেছিল, আর আমি একা ছিলাম। সেই জন্য আমি দেওয়ারের আবদারে রাজি হয়ে যাই। সে না জানি রোজ কোথা থেকে গল্প শুনে আসতো আর আমার কাছে এসে সেই গল্প বলতো। সে অনেক ছোট ছিল, বাচ্চা ছিল। আমি তাকে নিজের বাচ্চার মতোই দেখতাম। সেই জন্য আমি তার সব আবদার রাখতাম আর তার গল্প শুনতাম। আর তার গল্প শুনতে শুনতে আমার ঘুম পেয়ে যেত আর আমি ঘুমিয়ে পড়তাম। প্রথম যখন আমার দেওর আমাকে গল্প শোনানোর জন্য আমার ঘরে আসে, আমি বাচ্চা ভেবে আমার পাশে শুয়ে নিয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। যখন পরের দিন ঘুম থেকে উঠি, তখন ঘরের বাইরে বড় মায়ের চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। আমি তখন বাইরে আসি দেখার জন্য যে কি হয়েছে। তখনই বড় মা বাজেভাবে আমার নাম নিয়ে আমাকে নানা রকম কথা শোনাচ্ছিল। আর আমাকে দেখে সে উঠে দাঁড়িয়ে আমার চুল ধরে আমাকে মারতে শুরু করে দেয়। আমার মাথায় অনেক চোট লাগে, কিন্তু আমি অবাক হই তার আমাকে মারা আর বাজে বাজে কথা বলা নিয়ে। সে বলছিল আমি তার ছোট্ট ছেলেটাকে ব্যবহার করেছি। আমি বুঝতে পারছিলাম না যে এসব সে কেন বলছে। আমার চোট লেগেছিল, কিন্তু এই কথা আমি রাশিদকে বলিনি আর আমার মা বাবাকেও বলিনি, কারণ আমি চাইছিলাম না যে রাশিদ তার মায়ের সাথে অসভ্য আচরণ করুক। আর আমার মা বাবা এমনিতেই আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে। আমি আর নতুন করে কোনো কষ্ট তাদের দিতে চাইনি। আর ইন্দুর স্বামীর প্রমোশন হয়েছে, সে একটা বাংলো পেয়েছিল আর মা বাবাকে তার সাথে নিয়ে গেছিল। আমি তাদেরকে বললে তারা চিন্তিত হয়ে সেখান থেকে চলে আসবে আর আবার তাদের একলা থাকতে হবে। সেই জন্য আমি বড় মায়ের কথা এড়িয়ে যাই। কিন্তু দিনের পর দিন তার অত্যাচার আমার উপর বাড়তেই থাকে। আমার দেওর রোজ আমার কাছে এসে আমাকে গল্প শোনাতো। তার গল্পগুলো বাচ্চাদের মতো হতো, আর সেই গল্প শুনে আমি ঘুমিয়ে পড়তাম। আর পরের দিন বড় মায়ের হাঙ্গামা, মারপিট করা শুরু হয়ে যেত। আমার শরীরে আঘাতের চিহ্ন বসে গেছিল, কিন্তু বড় মায়ের তাও আমার উপর কোনো দয়া হতো না। সে আমার চুল টেনে বলতো, তুমি আমার ছোট ছেলেকে ব্যবহার করছো। আমি ভাবতাম বাচ্চা ছেলে, সে তো শুধু আমার কাছে গল্প বলতে আসে, সে এমন কি করবে। আমি ঠিক করি যে আমি জানবো যে বড় মা এমন কেন বলে, আসল ব্যাপারটা কি। পরের দিন যখন আমার দেওর আমার কাছে এসে বলল যে সে গল্প শোনাবে, আমিও তাকে আমার পাশে শুতে বললাম। আর সে গল্প শুরু করলে আমি ঘুমানোর নাটক করে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কিন্তু আমার মাথা গল্পের দিকে ছিল না, বরং আমার শাশুড়ির বলা কথাগুলো ভাবছিলাম আর বুঝতে চেষ্টা করছিলাম, যেটা বোঝার বাইরে ছিল। 10 মিনিট পর আমি আমার চোখ খুলে দিই, আর এটা দেখে আমার হুঁশ উড়ে যায়। আমার দেওর আমার পায়ের কাছে বসেছিল, আর তার চোখ অন্য রকম লাগছিল, আর তার জামা খোলা ছিল। আর সেই সময় ঘরের লাইট অন হয়, আর আমার দেওর বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়।
আমি শুয়েই ছিলাম, সেই সময় দরজার পেছন থেকে বৌদি আর বড় মা বেরোয়। বড় মা নিজের ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে বৌদিকে বলে, এই মেয়েকে আমার ছেলের জীবন থেকে সরানোর জন্য আমার ছোট ছেলেকেও ব্যবহার করতে হচ্ছে। রাশিদ 2 দিন পর বাড়ি আসছে, তুমি তখন তাকে এই ফটোটা দেখিয়ে দিও, সে এমনিতেই তাকে বাড়ি থেকে বের করে দেবে, আর আমি আমার ছোট ছেলেকে হোস্টেলে পাঠিয়ে দেব। বড় মা কত নোংরা প্ল্যান করেছিল আমাকে রাশিদের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য। এটা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। এই কাজের জন্য সে তার ছোট ছেলেকে নেশার ওষুধ দিয়ে আমার সাথে ফটো তুলিয়ে নিয়েছিল। সে কেমন মা ছিল! পরের দিন যখন বড় মা আমাকে মারতে আসে, তখন আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিই আর রাশিদকে ফোন করে সব বলে দিই, আর এও বলি যে তুমি যদি আমাকে ছেড়ে দিতে চাও তবে দিতে পারো। বড় মা রাশিদকে অনেক উল্টোপাল্টা বোঝানোর চেষ্টা করেছিল। পরের দিন রাশিদ ফোন করে বলে আমার কাশ্মীর আসার ইচ্ছে এখন আর নেই, আর সে আমার জন্য ভিসা পাঠিয়ে আমাকে তার কাছে ডেকে নেয়। আর এই নোংরা কাজের জন্য সে নিজের বাড়ির লোকদের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। অনেক দিন পর আবার আমার জীবনে খুশি ফিরে এসেছিল, কারণ আমার স্বামী আমার উপর ভরসা করত। আমি অনেক সৌভাগ্যবতী ছিলাম যে 2 বারই আমি হীরের মতো বর পেয়েছি। ধন্যবাদ বন্ধুরা।